আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আছি আমি ডানলাভ ঘাটে। আমার এপাশেই আছে ডানলাভ ফ্যাক্টরি, তার সামনে এটা ঘাট আছে। এটা শাহগঞ্জ ডানলাভ ঘাট বলে, আবার বাঁশবেড়িয়া ডানলাভ ঘাটও বলা হয়। আমি এখান থেকে এখন যাব ও পারে হালিশহরে। হালিশহরে গিয়ে আমি আপনাদের আজকে দর্শন করাবো রামপ্রসাদের ভিটা। হালিশহরে যে রামপ্রসাদের ভিটা আছে সেই ভিটা আমি আপনাদের আজ দর্শন করাবো। এবং হালিশহরের পাশে যে রামপ্রসাদের গঙ্গার ঘাটও আছে সেই ঘাটও আপনাদের আমি দর্শন করাবো আজকে। এখনও ফেরি আসেনি, এখন এখানে সব ফেরি সার্ভিস করে দেওয়া হয়েছে, খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে গঙ্গার ধার দিয়ে। আর এই ঘাটগুলো এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দর করে দেওয়া হয়েছে। এখান থেকে ফেরি সার্ভিস আছে হালিশহরে যাওয়ার। আমি এখন সেই ঘাটেই আছি। আমি এখান থেকে হালিশহরে যাব। হালিশহরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ডানলাভ ঘাটের পাশেই দেখুন এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, এটা রাম মন্দির আছে। এই গঙ্গার ধারেই দেখুন এই মন্দিরটা প্রতিষ্ঠিত আছে, খুব সুন্দর একটা মন্দির। এই যে আমাদের হালিশহরে যাওয়ার ফেরি চলে এসছে, এই লঞ্চ চলে এসছে। এই লঞ্চে করেই আমি এখন ওপারে যাব, হালিশহরে যাব। আমি এখন চলে এসেছি হালিশহর ফেরিঘাটে। দেখুন হালিশহর ফেরিঘাটটা এরকম আছে। আমি এই লঞ্চে করে এলাম। আমি এখান থেকে বাইরে বেরোবো। রামপ্রসাদের ভিটতে যাওয়ার কি ব্যবস্থা আছে দেখি। অটো করেও যেতে পারি, আবার হেঁটেও যেতে পারি। এখান থেকে ডিস্টেন্স যদি খুব কাছে হয় তাহলে আমি এখান থেকে হেঁটেই যাব, নাহলে আমাকে অটো করে যেতে হবে। এখান থেকে আমি বাইরে বেরোবো, রাস্তাতে উঠবো, মেন রাস্তায় উঠবো, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন হালিশহর ঘাটটা খুব সুন্দর করে এখন সাজানো হয়েছে, চতুর্দিকে এরকম গাছের বাগান করে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন টিকিট ঘর আছে, পাশে বাথরুমও আছে, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন এই সামনে দিয়ে উঠেই মেন রাস্তা পড়বে। মেন রাস্তা থেকেই আপনারা যদি যেতে চান অটো করেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। এক দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো ডান দিকে গিয়ে হেঁটে যাওয়া যায়, আবার অটো করেও যাওয়া যায়। আচ্ছা, এই হালিশহরে যদি আপনারা ঘুরতে আসেন দেখুন এখানে দেখার অনেক কিছু আছে। এখানে পর্যটনে হালিশহর দেখুন লেখা আছে। হালিশহরে দেখার অনেক কিছু আছে। এখানে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, আপনারা এই হালিশহরে আসলে এইসব জায়গাগুলো ঘুরতে পারেন। আজ আমি যেহেতু রামপ্রসাদের ভিটেতে এসেছি, আপনাদের রামপ্রসাদের ভিটের সেই ভিডিও দেখাবো। আর অন্য কোনো দিন আমি যদি কখনো হালিশহরে আসি, যেসব ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদের দর্শন করাবো। আজ আমি রামপ্রসাদের ভিটে আপনাদের আমি দর্শন করাবো। দাদাদের কাছে জিজ্ঞাসা করলাম, দাদা বলছি সামনে একটা শর্ট রাস্তা আছে, এই ঘাট দিয়ে উঠেই এই সামনের শর্ট রাস্তা দিয়ে গেলে 5-7 মিনিট লাগে, হেঁটে চলে যাওয়া যায়। আইদার এখানে টোটো আছে। টোটো কত করে ভাড়া না রামপ্রসাদের ভিটে? 10 টাকা করে। যাবেন এখন? এই দাদা আছে, 10 টাকা করে টোটো ভাড়া। এটা হালিশহর ফেরিঘাট আছে, এখান থেকে আপনার টোটো করেও যেতে পারেন, আইদার হেঁটেও যেতে পারেন। যাই হোক, আমি দাদার টোটোতে উঠে পড়লাম। দাদা আমাকে এখন নিয়ে যাচ্ছে রামপ্রসাদের ভিটের দিকে। আমি এখন টোটোতে আছি। রামপ্রসাদের ভিটের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। রামপ্রসাদ ঘাট এটা আছে। ও, এটা রামপ্রসাদের ঘাটের সামনে থেকে আমরা এখন ঢুকছি। এই রামপ্রসাদের ঘাটের সামনে থেকেই ওই যে চলে যাচ্ছে এখন রামপ্রসাদের ভিটের দিকে। দেখুন আমি এখন এই টোটো থেকে নামলাম। আমি এই রামপ্রসাদের ভিটের সামনে চলে এসেছি। আর এই দিকে ডান দিকে দেখছেন যে দোকানগুলো আছে, এই ডান দিকে যে স্টলগুলো দেখছেন, এই স্টলগুলোতে সব পুজো সামগ্রী পাওয়া যায়। আজ বন্ধ আছে দেখছি। আজ বন্ধ আছে কেন দাদা সামগ্রীর দোকানগুলো? আচ্ছা 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 আচ্ছা, আজকে মার্কেটে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্যে এই দাদাদের দোকান যে পুজো সামগ্রী দেওয়ার জায়গাগুলো সেগুলো সব বন্ধ আছে। আর এই আমার সামনেই আছে এই রামপ্রসাদের ভিটা। আমি ভিতরে যাচ্ছি, আপনাদের দর্শন করাচ্ছি। এই দেখুন এখানে একটা পোস্টারিং করা আছে, শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির হালিশহর। পৌরসভার পক্ষ থেকে এখানে দেখুন হালিশহর পৌরসভার পক্ষ থেকে
এখানে খুব সুন্দর একটা বিভিন্ন সময়ে রামপ্রসাদের যে বিভিন্ন সময়ের চিত্রগুলো এখানে বর্ণনা করা আছে। দেখুন, আমি এখন এখান থেকে রামপ্রসাদ ভিটাতে ঢুকবো, ভিতরে ঢুকবো, প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ভিটাতে প্রবেশ করেই এখানে দেখবেন এই ডান দিকে যে পঞ্চবটী গাছ আছে, যে পঞ্চবটী বৃক্ষ আছে, এই বৃক্ষ থেকে দেখুন একটা শাখা নেবেছে। এই শাখা থেকে দেখুন গাছ হয়েছে। এখানে যেসব ভক্তরা বা দর্শনার্থীরা এখানে আসেন, সেই সব ভক্তরা এখানে এসব পুজো দিয়ে যান। আর এর পাশেই আছে দেখুন এখানে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। যেসব ভক্তরা পুজো দেবেন এখানে ধূপ মোমবাতি দিতে পারবেন। আর ঠিক তার সামনেই আছে দেখুন এখানে তুলসী মঞ্চ। এখানে দেখুন তুলসী মঞ্চ করা আছে। আর সামনেই যে বসত ভিটা ছিল রামপ্রসাদের, সেই ভিটাটাকে এখন নাট মন্দিরে পরিণত করা হয়েছে। আর ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নাই, তাও আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের চতুর্পাশে বিভিন্ন ধরনের মুনি ঋষিদের ছবি আপনারা দেখতে পারবেন। দেখুন, এই নাট মন্দিরের সামনেটাতে দেয়ালে চতুর্দিকে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিদের ছবি এখানে দেওয়া আছে। আর সামনেই আছে মায়ের মূর্তি। সামনেই রাখা আছে মায়ের মূর্তি। আচ্ছা, দেখুন রামপ্রসাদের ভিটের এইখানটায় অনেকটা জায়গা নিয়ে একটা চত্বর করা আছে। আপনারা এসে এখানে বসতেও পারবেন। দেখুন, অনেকটা খোলা জায়গা আছে। আর এই যে রামপ্রসাদের ভিটে আছে, মূল যে ভিটা আছে রামপ্রসাদের, এই ভিটার পাশেই দেখুন এখানে একটি ছোট পুকুর আছে। এই পুকুরে রামপ্রসাদ স্নান করতেন। আর এই পুকুরে বিভিন্ন মাছ ছাড়া আছে। দেখুন, এই পুকুরটাতে রামপ্রসাদ স্নান করতেন। আর পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে। দেখুন, এখানে মানুষজন এলেই এই মাছগুলো সব কাছে চলে আসে। এখন যেহেতু অনেক সকালে আমি এসেছি, এখন 9টা মতো বাজে, এখন দর্শনার্থীরা কমই আছে। একটু বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীদের ভিড় হয়ে যাবে। আর সামনেই যেহেতু 20 তারিখে কালী পুজোর সময় এখানে খুব বড় করে জাঁকজমক করে পুজো করা হয়। আর সামনেই যে বৃক্ষটা দেখছেন, এটা আছে পঞ্চবটী বৃক্ষ। এখানে 5টা বৃক্ষের সমন্বয়ে এই স্থানটা করা আছে। এই স্থানেই এই পঞ্চবটী বৃক্ষের নিচেই রামপ্রসাদ সাধনা করতেন। আর এই বৃক্ষের একটা শাখা দেখুন এপাশে নেবেছে, এখানে সেটা আবার গাছের রূপ নিয়ে নিয়েছে। এই যে পঞ্চবটী বৃক্ষ দেখছেন, এই বৃক্ষ প্রায় 400 বছরের পুরনো। আচ্ছা, আমি এখানে এক দাদাকে পেয়ে গেছি, এখানেই আছেন উনি এই রামপ্রসাদের ভিটেতে। আপনি কি কেয়ারটেকার দেখভাল করেন এখানটা নাকি? দাদা এখানে থাকে, এখানে কেয়ারটেকারের মতো কাজ করেন।
আর দাদার মুখ থেকে রামপ্রসাদ সম্বন্ধে কিছু শুনে নেব। দাদা বলেন কিছু। এখানটায় আসুন। বলেন। এটাই রামপ্রসাদের ভিটে বাড়ি, এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট, তারপরে হলো কুমারহট্ট, তারপরে হলো হাবিলি শহর, তারপর হলো হালি শহর। এই বট গাছটা দেখছেন, এই বট গাছটার বয়স 450 বছর। এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, যজ্ঞ, ডুমুর। 5 রকম মাথা পোঁতা আছে, চণ্ডালের মাথা, শিয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করে এই মাকে পেয়েছিলেন। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়া বাঁধছিল, একা পারছিল না, মেয়েকে ডাকছিল। মেয়ে তখন খেলাই মত্ত, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ, রামপ্রসাদের বাবার নাম রাম সেন, রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী, রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2 মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। 2 ছেলে ছিল, রামদুলাল সেন, রামদম্ব সেন। রামপ্রসাদ যখন এই ঘাটে, রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান 1781-তে। 61 বছর বেঁচেছিলেন। তারপরে আসন খালি ছিল। একজন মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা তামার সরা পেয়েছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসনে পুজো হতো। তারপর মা স্বামীর তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি গড়ে দেয়। উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি গড়ে নিয়ে নানান দুনিয়া ঘুরেছেন। 66 বছর আগে এই জায়গাটার সন্ধান পেয়ে এই মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লেখার কাজ করতেন। ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। মনির জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। জমিদার এসে খাতা দেখে বললেন, এই কি করেছ রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মনিব বললেন, এক্ষুনি তাড়িয়ে দাও। তখন জমিদার মনিবকে বললেন, যাও, তুমি তোমার কাজ করো, যা করছে করতে দাও। কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? সমস্ত আমিই লিখেছি। প্রথম গানটা 2 লাইন শোনাও তো। দে মা মাই তবিলদারি, আমি নিমখারাম নয় মা শঙ্করী। তখন জমিদার রামপ্রসাদকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। রামপ্রসাদ, তুমি বাড়ি ফিরে যাও, তোমার কার্য সমাধান করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। তারপরে রামপ্রসাদ কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলছেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? তাহলে তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না বলছো কি করে? বসো লিখতে, আমি আছি সাথে। বসে লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে গিয়ে দেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন। অনেক টাকা পয়সা দিয়েছিলেন, উনি 1 টাকাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তায় বসলেন, কি দেওয়া যায় একে? টাকা পয়সা দিলাম, নিল না। অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে 31 একর জমি দিয়ে গেছিলেন।
তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চেয়েছেন। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে। বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেব। হাড়ি কাস্টে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি, পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, তিলের দ্বারা ওরে সমন বদন, ভোরে মাকে ডাকি আমার বিপদকালে, ব্রহ্মময়ী মা আসেন কিনা আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাড়ি কাস্তে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছেন। তখন মা রেগে উঠে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কি চাই বল। তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক সোনা চাই। তখন মা বললেন, ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে রঘু ডাকাতের ছেলে এসে ওকে ধরেছে, ও সোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি, এই কী করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, তুই এই সমস্ত লুপ্তরাজ মানুষ ধরে বলি দেওয়া সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন ওনার ছেলের জীবন মা ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটায় পৌঁছে দিলেন। এই হালি শহরটায় পঞ্চসতী পীঠ, 5টা মায়ের মন্দির আছে, শ্যামা সুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, জগদীশ্বরী মা, সুধাংশুবালা দেবী, রানী রাসমণি। রানী রাসমণির জন্ম হালি শহরে। আপনার নামটা একটু বলে দেন দাদা। সুধীর কর্মকার। আচ্ছা, এই সুধীরদার সাথে কর্মী। আচ্ছা, এই সুধীরদার সাথে আমি কথা বললাম। সুধীরদা অনেক কিছু জানেন এই মন্দিরে, এই ভিটা সম্বন্ধে। আর সুধীরদার কাছ থেকে অনেক হিস্ট্রি আমরা জানতে পারলাম, আপনাদের সেটা শোনালাম। আর এই যে পঞ্চবটী বৃক্ষ আছে, এখানে রামপ্রসাদ সেন সাধনা করতেন। এখানে দেখুন পঞ্চমুণ্ডাসনও আছে। এই বৃক্ষ প্রায় বলছে 400 বছরের পুরনো, দেখুন। আর এই পঞ্চবটী বৃক্ষ আছে, এর পাশ দিয়ে যদি আপনারা যান, এখানে রামপ্রসাদ সেনের এখানে সাধন কক্ষ আছে, সাধনা করতেন, এখানে ধ্যান করতেন। রামপ্রসাদের এখানে ধ্যান কক্ষ আছে। এই দেখুন, এই সামনে যে গাছটা আছে, এই গাছটার পিছনেই যে ঘরটি আছে, এটি হলো রামপ্রসাদের ধ্যান কক্ষ। দেখুন কত সুন্দর করে সাজানো আছে জায়গাটাকে। আর এই ধ্যান কক্ষটা নাট মন্দিরের লাগোয়া, এই পাশেই আছে দেখুন নাট মন্দির। এর পাশেই আছে নাট মন্দির। আর এই যে রামপ্রসাদের যে ধ্যান কক্ষ আছে, এই ধ্যান কক্ষর সামনেই দেখুন এখানে একটা গাছ আছে। এই গাছে যারা মানসিক করেন, যেসব মানুষেরা, যেসব ভক্তরা এখানে মানসিক করেন, সেই গাছের মধ্যে দেখুন বিভিন্ন এইসব চেলি কাপড় বেঁধে দিয়ে যান নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য। এই যে ধ্যান কক্ষর পাশেই দেখুন ঘর আছে, এই ঘরগুলোতে বসে খাওয়ানো হয় নাকি? এখানে বসে খাওয়ানো হয়। আচ্ছা, দাদা আছেন এখানে সিকিউরিটি গার্ড। এই যে জায়গাটা দেখছেন, এ পাশে ডান দিকে এই ঘরগুলো, এখানে বসে খাওয়ানো হয়। যেসব ভক্তরা আসেন, যে ভোগ প্রসাদ কেনেন, ভোগ প্রসাদ কত করে মূল্য আছে? 60 টাকা করে। আর খাওয়ায় কটা থেকে? একটা থেকে, মানে মায়ের ভোগ দেওয়া হয়ে যাবে, তার মায়ের ভোগ দেওয়ার পরে এখানে খাওয়ানো হয়। আর যে আমার পাশেই দেখছেন এই যে ঘরগুলো, এইগুলো খাওয়ানোর জায়গা। আর মায়ের ভোগ দেওয়া হয় একটার সময় ভোগ দেওয়ার পরে তারপর এখানকার যেসব দর্শনার্থীরা আসবে ওনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর 60 টাকা করে কিসে দেওয়া হয় ভোগ?
মানে ভোগটা দেওয়া হয় কি মালসার মধ্যে দেওয়া হয়? না, বড় মাটির হাঁড়ি। বড় মাটির হাঁড়ি করে বা মালসার মধ্যে, এখানে বড় হাঁড়ি বা মালসার মধ্যে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর আপনাদের এই মন্দির চত্বরে আমি ঘুরিয়ে দেখালাম, আপনাদের পুকুরটাও দেখালাম, যে পুকুরে স্নান করতেন। এখানে দেখুন এই যে পঞ্চবটী যে বৃক্ষ আছে, এই পঞ্চবটিতে দেখুন এখানে একটা গাব গাছ আছে দেখুন। এই যে পঞ্চবটী যে ঘেরা আছে পাঁচিল দিয়ে, এইখানটায় বেড়া মারছিলেন রামপ্রসাদ, যখন বাঁশের বেড়া ছিল, তাই তো? সেই সময় মায়ের দেখা পেয়েছিলেন? হ্যাঁ, মা এসে বেড়া দড়ি ঘুরিয়ে দিয়ে। আচ্ছা, সেই সময় মা এসে বেড়ার রূপ নিয়ে এই জায়গাতে বাঁশের বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। এখন যেটা এখন পাকা দেয়াল করা আছে এই জায়গাটা। আচ্ছা, এই রামপ্রসাদের ভিতরে যদি আপনারা আসেন, এখানে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 8টা 30 পর্যন্ত এখানে মন্দির খোলা থাকে। সেই সময়ের মধ্যে আপনারা এখানে পুজো দিতে পারেন। আর এই রামপ্রসাদের ভিটেতে আসলে এই ডান দিকে আপনারা শৌচালয়ও পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে শৌচালয় ব্যবহার করতে পারেন। এই রামপ্রসাদের ভিটেতে যদি আপনারা সকাল সকাল আসেন, তাহলে রামপ্রসাদের ভিটে ঘুরে নিয়ে আপনারা গঙ্গার ঘাটটাও ঘুরে নিতে পারেন। আর হাতে যদি সময় থাকে, আপনারা পাশে একটা পার্ক আছে, সেই পার্কেও আপনারা ঘোরাঘুরি করতে পারেন। কারণ এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা একটার সময় দেওয়া হয়, একটার পরেই দেওয়া হয়। সেই সময়টা আপনারা এখানে বসে কাটাতে পারেন, সাইডে বসার জায়গা আছে, বা আপনারা সাইডে আশেপাশেগুলো জায়গাগুলো ঘুরে নিতে পারেন, বা গঙ্গার ধারটাও ঘুরে নিতে পারেন। চলুন এখন আপনি আপনাদের গঙ্গার ধারের দিকে নিয়ে যাব, যে গঙ্গার ঘাটে রামপ্রসাদ বিলীন হয়ে গেছিলেন, সেই ঘাটটাদের দিকে নিয়ে যাব, আপনাদের দেখাচ্ছি আমি সেখানে গিয়ে। আচ্ছা, এই দাদার সাথে কথা বললাম, এই দাদার টোটো আছে। আপনারা যদি কেউ হালি শহরে আসেন, আমি যেমন রামপ্রসাদের ভিটতে এসেছিলাম, আজকে আপনাদের শুধু রামপ্রসাদের ভিটের ভিডিওটাই দেখাবো। আর অন্য আমি একদিন আসবো, সেদিন আমি পুরো হালি শহরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর যে দাদা আছে, দাদা যদি আপনারা আসেন, এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন, দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। টোটাল হালি শহরটা আপনাদের ঘুরিয়ে দেবে ওই 300-400 টাকা বা 500 টাকা এরকম একটা সামথিং নেয়। ঠিক আছে, আপনারা সেটা কথা বলে নেবেন দাদার সাথে। দাদা ফোন নাম্বারটা দিয়ে দেন আর নামটা বলে দেন। 8100 434 007 পিন্টু সাহা। আচ্ছা, দাদার নাম পিন্টু সাহা। দাদা ফোন নাম্বার বলে দিল, ঠিক আছে। আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন দাদার সাথে, আমি ডেসক্রিপশানে দাদার নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে হালি শহরটা পুরো ঘুরে নিতে পারেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, আমি এখন এখান থেকে এই রামপ্রসাদের ভিটা থেকে আমি গঙ্গার ঘাটের দিকে হাঁটছি, মানে রামপ্রসাদের যে ঘাট আছে সেই ঘাটের দিকে আমি হেঁটে যাচ্ছি। আর এখানে খাওয়ার জন্য আপনারা আশেপাশে অনেক স্টল পেয়ে যাবেন। সকালে যারা টিফিন করতে চান, এখানে আশেপাশে অনেক স্টল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টিফিন করে নিতে পারেন। এই দেখুন, এই রাস্তা দিয়ে আমি হেঁটে যে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, এখানে দেখুন একটি মন্দির আছে, এটা বুড়ো শিব মন্দির। এটাকে বুড়ো শিব মন্দির বলা হয়। এখানে শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠিত, আর এ স্থাপিত আছে 1660 সালে। দেখুন, আর ভিতরে আছে শিবলিঙ্গ। এখানে যখন শিব পুজো হয়, শিব উৎসবে মানে শিব পুজোর সময় এখানে সব মানুষেরা পুজো দেন। এই রাস্তা দিয়ে আপনারা গঙ্গার ঘাটের দিকে যেতে গেলে এই মন্দিরটা দেখতে পারবেন, এই শিব মন্দিরটা দেখতে পারবেন। এর আগেও দুটো শিব মন্দির আছে, আমি আপনাদের দেখাচ্ছি, যেটা জোড়া শিব মন্দির বলা হয়। এই দেখুন, আমি রামপ্রসাদের ভিটার সামনে থেকে হেঁটে হেঁটে আসছিলাম, এখানে দুটো শিব মন্দির দেখুন পাশাপাশি আছে, এটাকে জোড়া শিব মন্দির বলা হয়। আর এই শিব মন্দিরের গায়ে এখানে দেখুন রামপ্রসাদের বিভিন্ন সময়ের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, রামপ্রসাদের স্বাস্থ্য চর্চা, রামপ্রসাদের দীক্ষা, রামপ্রসাদের যে বিবাহ হয়েছিল সেই সব চিত্রগুলো। দেখুন, কালীরূপে মাতৃদর্শন, যখন বেড়া বাঁধছিলেন সেই সময় মাতৃদর্শন পেয়েছিলেন। গঙ্গার তীরে সিরাজ ও প্রসাদের সাথে যে দেখা হয়েছিল, রামপ্রসাদের বিভিন্ন সময়ের যে চিত্রগুলো
সেগুলো দেখুন এখানে বর্ণনা করা আছে। এই যে জোড়া শিব মন্দির আছে, এই শিব মন্দিরের নিচে দালানের যে জায়গাগুলো আছে সেই জায়গাতে রামপ্রসাদের বিভিন্ন সময়ের চিত্রগুলো এখানে বর্ণনা করা আছে। আর আমার পিছনেই আছে এই জোড়া শিব মন্দির, দুটো পাশাপাশি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের ভিতরে যাচ্ছি, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই শিব মন্দিরগুলো অনেক পুরনো শিব মন্দির, দেখেই বোঝা যাচ্ছে অনেক আগের তৈরি করা এই মন্দিরগুলো। আচ্ছা, এখানে দাদার বাড়ি আছে এই মন্দিরের সামনেই। দাদাকে জিজ্ঞাসা করলাম, বলছে এই যে জোড়া মন্দির আছে, জোড়া মন্দিরের বয়স প্রায় 300-350 বছরের কাছাকাছি। আপনাদের মন্দিরের ভিতরটাও ঘুরিয়ে দেখাবো আমি। আর সামনে কিছুটা এগিয়ে গেলেই এই মন্দির থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই রামপ্রসাদের ঘাট আছে। আর এই রামপ্রসাদের ঘাট থেকে আপনারা যদি হেঁটে যান, এই জোড়া শিব মন্দির পাবেন, তারপরে বুড়ো শিব মন্দির পাবেন, সোজা গিয়ে রামপ্রসাদের ভিটা পেয়ে যাবেন। শিব মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন কারুকার্য করা আছে, বিভিন্ন শিল্পকলার চিত্র আপনারা এই মন্দিরের গায়ে দেখতে পাবেন। এই মন্দিরের গায়ে আপনারা বিভিন্ন এই ধরনের শিল্পকলা দেখতে পারবেন। আর খুব সুন্দর করে দেয়ালের মধ্যে কত সুন্দর করে বিভিন্ন চিত্র দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। লাইট যেহেতু কম আছে, একটু অসুবিধা হবে আপনাদের। এখানে দেখুন কত বড় শিবলিঙ্গ দেখুন এখানে এই মন্দির। এটা ডান দিকে যে মন্দিরটা আছে জোড়া শিব মন্দিরের, সেই মন্দিরের শিবলিঙ্গ এটা দেখালাম। আর আমার বাঁ দিকে আর একটা শিব মন্দির আছে, এখানেও দেখুন একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এখানে শিব পুজোর সময় দাদা বড় করে পুজো হয় তো? শিবরাত্রির সময় শিবরাত্রি ও নিত্য পুজো হয়। আচ্ছা, দাদার সাথে কথা বললাম, এখানে নিত্য পুজো হয়, প্লাস যখন শিবরাত্রি হয়, শিবরাত্রির সময় অনেক বড় করে পুজো করা হয়। এই শিব মন্দিরের গায়ে আপনারা বিভিন্ন চিত্রকলা দেখতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর সব চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গায়ে। জায়গাটাকে হালিশহর শিবের গলি বা জোড়া শিব মন্দির বলা হয়। দেখুন এখানে 12ই ফাল্গুন বৃহস্পতিবার 1405 সন এটা প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, আপনাদের এই জোড়া শিব মন্দিরটা দেখিয়ে নিলাম। চলুন এবার আপনাদের ঘাটের দিকে নিয়ে যাব। রামপ্রসাদের যে স্নানের ঘাট আছে এই সামনেই আছে, আপনাদের দেখাচ্ছি আমি এখন এই রামপ্রসাদের স্নানের ঘাটের কাছে চলে এসেছি। আপনাদের ঘাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে এই রামপ্রসাদের ভিটে থেকে যদি আপনারা বেরিয়ে আসেন, এখানে রামপ্রসাদের এই স্নানের ঘাট পেয়ে যাবেন। এই ঘাটের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন, এখানে দেখবেন রামপ্রসাদের বিভিন্ন সময়ের চিত্রগুলো এখানে দেখুন বর্ণনা করা আছে। এখানে শিক্ষারত বালক রামপ্রসাদ দেখুন, রামপ্রসাদের যখন বিবাহ হয়েছিল সেই বিবাহের চিত্র দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কাব্যচিন্তায় সাধক। দেখুন যে বাগবাজারে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় যে কাছারিতে কাজ করতেন সেই জায়গাটা দেখুন এখানে দেখানো হয়েছে। এখানে যে মায়ের গান লিখতেন সেই চিত্রটা দেখুন এখানে দেয়া হয়েছে। এই চিত্র দেখা রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রামপ্রসাদ দেখুন এখানে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন
এই রামপ্রসাদের স্নানের ঘাটে ঢুকতেই এখানেই দেখতে পারবেন একটি শিবের মন্দির আছে, আর তার পাশেই দেখুন এখানে রামপ্রসাদ সেনের একটা মূর্তি এখানে দেখুন প্রতিষ্ঠিত করা আছে। আর এই পাশ দিয়ে নেমে গেছে সোজা রামপ্রসাদের ঘাট, এখানে স্নানের ঘাট আছে। এই ঘাট সোজা চলে গেছে গঙ্গার ধারে একবারে। একটা বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত করেছে, এখানে অনেকে পুজো দিয়ে যায়। আর এই যে ঘাট দেখছেন, এই ঘাটে এখানে রামপ্রসাদ বিলীন হয়ে গেছিলেন যখন মাকে নিয়ে বিসর্জন এসেছিলেন, তখন এখানে বিলীন হয়ে গেছিলেন রামপ্রসাদ। এই রামপ্রসাদের এই যে স্নানের ঘাট আছে, এই ঘাটের পাশেই দেখুন একটা পার্ক আছে, খুব সুন্দরভাবে একটা পার্ক তৈরি করা আছে। আর এই রামপ্রসাদের ঘাটের পাশেই দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে, জেন্টস এবং লেডিস, সেই টয়লেট আপনারা ব্যবহার করতে পারেন। এই পার্কেও আপনারা কিছুটা সময় এখানে কাটিয়ে দিতে পারেন। দেখুন একটা পার্ক করা আছে, খুব সুন্দরভাবে একটা পার্ক এখানে তৈরি করা আছে। দেখুন এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এখানে প্যান্ডেল করা আছে। আপনারা যারা আসবেন এই রামপ্রসাদের ভিটেতে, এই পার্কটা একবার ঘুরে যেতে পারেন। খুব সুন্দরভাবে এই পার্কটা তৈরি করা হয়েছে, একদম গঙ্গার ধারেই আছে এই পার্কটা। অনেক বড় একটা পার্ক আছে দেখুন। এই পার্কে কিছুটা সময় কাটিয়ে আপনারা আবার রামপ্রসাদের ভিটের ওখানে গিয়ে আপনারা ভোগ প্রসাদ খেতে পারেন। কারণ যেহেতু রামপ্রসাদের ভিটের ওখানে ভোগ প্রসাদ প্রায় 1টার দিকে 1টা 1:30টার দিকে দেয়, তার জন্য আপনারা এখানে একটু সময়টা কাটাতে পারেন। দেখুন পার্কে একদম গঙ্গার ধারে, খুব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এই পার্কের আপনারা একটু সময় কাটাতে পারেন এখানে বসে। পাশেই আছে গঙ্গা। এই পার্কের মধ্যে এখানে বসার জায়গাও আছে, একদম গঙ্গার ধারের দিকে দেখুন এখানে বসার জায়গাও করা আছে। দেখুন আপনারা এখানে বসে গঙ্গার যে মনোরম দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারেন এখানে বসে, খুব সুন্দর লাগবে। আমি আজ হালিশহর থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের রামপ্রসাদের ভিটা এবং রামপ্রসাদের ঘাট দেখালাম। পরে কোনো একদিন আসবো, তখন আপনাদের হালিশহর যতগুলো দর্শনীয় স্থান আছে হালিশহরের, সব দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবো। আজকে রামপ্রসাদের এই ভিটা এবং রামপ্রসাদের স্নানের ঘাটের ভিডিও আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও পেলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান।